নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। খবর দিনভর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে তপসিয়ার দিকে, কারণ অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন নিয়ন্ত্রণে আনার পুরোপুরি চেষ্টা চলছে এবং বহুতলের পাশেই ঝুপড়িতে অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, সব হারিয়ে হাহাকার ঝুপড়ির বাসিন্দাদের। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমকল পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ। তার কারণ সেখানকার মানুষজন, স্থানীয়রা তারা বলছেন দমকল দেরিতে এসেছে, কিন্তু ঘিঞ্জি এলাকা দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, হাহাকার পড়ে যায়। অনেকটা বাঁচানোর চেষ্টা করেছিলেন সেখানকার মানুষজন, কারণ খালের পাশেই এই ঝুপড়ি এবং খাল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছিলেন তারা, কিন্তু না, সম্ভব হয়নি। একের পর এক সবটা শেষ, একটা কিচ্ছু বাঁচানো যায়নি, সবটা ভস্মীভূত হয়ে গেছে আগুনে। এই ঘিঞ্জি এলাকায় দ্রুত দ্রুত আগুন ছড়িয়েছে এবং আগুনে ভস্মীভূত হতে দেখা গেছে একের পর এক ঝুপড়ি। আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ, চারপাশটা পুরো কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেই সময়কার ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে এবং কি করবেন এই মানুষজনগুলো। আরো বিস্তারিত জানবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনকার পরিস্থিতি ঠিক কি এবং প্রায় 100-রও বেশি পরিবার রীতিমতো এরকম পরিস্থিতিতে রয়েছে, কোথায় রাত কাটাবেন তারা, রাতে কোথায় থাকবেন বা এরপর কোথায় তাদের থাকার জায়গা হবে, এইগুলো সম্বন্ধে কি কিছু জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দুজন মন্ত্রী, রাজ্যের দুই মন্ত্রী এই ঘটনাস্থলে রয়েছেন, তারা বিষয়গুলো দেখছেন। একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি তার কথা মতোই আমরা দেখলাম যে একের পর এক টেন্ডার এবং এই মুহূর্তেও নতুন করে বিষয়গুলো দেখছেন। একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি তার কথা মতোই আমরা দেখলাম যে একের পর এক টেন্ডার এবং এই মুহূর্তেও নতুন করে ইঞ্জিন আসছে, অর্থাৎ যে কুলিং প্রসেস চলছে বা যে আগুন নেভানো, এখনো কোথাও কোথাও ধিকে ধিকে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়। যদিও সাদা ধোঁয়া বেশি, অর্থাৎ আগুনের পরিমাণ কম, কিন্তু কালো ধোঁয়াও কিছু কিছু রয়েছে। আর সেখানে এই কুলিং প্রসেসের জন্য আরও দমকলের ইঞ্জিন আরও ঢুকছে। একদিকে দমকল মন্ত্রী যেমন নিজে তদারকি করছেন, তেমনি বিপর্যয় মোকাবেলা মন্ত্রী রাজ্যের জাভেদ আহমেদ খান, তিনিও ঘটনাস্থলে রয়েছেন এবং এই এলাকায় কাজ করছে। দমকল কর্মীরা ছাড়াও কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর, তাদের কর্মীরা যেমন, তেমনি কলকাতা পুরসভার তাদেরও লোকজন এসেছে। অর্থাৎ সব মিলিয়ে এই প্রচেষ্টা চলছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই যে বাসিন্দারা, তাদের খাবার এবং তাদের যে অস্থায়ীভাবে স্থানীয় স্কুল দেখা হচ্ছে, স্থানীয় জায়গা দেখা হচ্ছে, সেখানে এদের রাত কাটাবার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কলকাতা পুরসভা এবং রাজ্যের পক্ষ থেকে। এবং পাশাপাশি এদের যে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কি হয়েছে সেগুলো দেখে যাতে তাদের ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই সমস্ত ব্যাপারগুলো দেখা হবে। কিন্তু সবার আগে এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে জরুরি, যে আগুন নিভিয়ে একেবারে পুরোপুরি আগুন কুলিং প্রসেস করে এই এলাকায় কতটা তাদের যে বিষয় আশয় কতটা বাঁচানো যায়। যদিও ভস্মীভূত হয়ে গেছে বাড়ি, ভস্মীভূত হয়ে গেছে আসবাবপত্র, সমস্ত জিনিসপত্র, তবুও কতটা যে বিষয় কিছুটা হলেও সম্পত্তি উদ্ধার করা যায় কিনা, সেই সব বিষয়গুলোই দেখা হচ্ছে। এবং সাধারণ যারা বস্তিবাসী, তারাও কিন্তু জল দিয়ে একটা অসম লড়াই করেছিলেন। যখন দমকল আসেনি, আমরা চোখের সামনে দেখছিলাম যে লেলিহান শিখা যখন দাউ দাউ করে একের পর এক বস্তির বাড়িগুলোকে গ্রাস করছিল, সেই সময় তারা যে পাত্র পাচ্ছিলেন সেই পাত্র করেই জল ছুঁড়ে মারছিলেন। যদিও সেটা কার্যত বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছিল, কার্যত সেই তুমি দেখাচ্ছ আমাদের, তাতে তো স্পষ্ট যে তারা বাঁচানোর চেষ্টা আপ্রাণ করেছিলেন ঠিকই, কিন্তু কিছুই সেভাবে বাঁচানো যায়নি, সবটাই প্রায় ভস্মীভূত। একদমই সম্পূর্ণ ভস্মীভূত যাকে বলে, সত্যি আক্ষরিক অর্থে ভস্মীভূত। এই বেলতলা থেকে তপসিয়া ব্রিজের মাঝে যে বস্তি, সেই বস্তি একদিকে জিজে খান রোড, আরেকদিকে ডিএনএ রোড, অর্থাৎ সব মিলিয়ে এই যে বস্তি, সেই বস্তির 100-রও বেশি বাড়ি, যা মন্ত্রী বললেন আনুমানিক হিসাবে। তবে এখনো এইসব পর্যালোচনা হবে এবং কোথা থেকে আগুন লাগলো, কারণ এখানে শুধুমাত্র বাড়ি নয়, কিছু গোডাউন রয়েছে। আমি আসবো তোমার কাছে, কিন্তু ঘটনাস্থলে জাভেদ খান তিনি পৌঁছন, পুনর্বাসন দেওয়া হবে, আশ্বাস দেন জাভেদ খান।
জানুয়ারি 12 তারিখে 30 তারিখে নগদি দেওয়া ছিল, সব পুড়ে গেছে। আবার ডাকতে গেছি, পুলিশ আমাকে মেরেছে। তোমাদের কোনো চিন্তা করবার নেই, আমি আছি, তোমাদের ঘরও করে দেবো, সব যা লাগবে সব দেখবো, কোনো চিন্তা করবে না, চুপ করে থাকো, ঠিক আছে? তোমরা ভয় করে শুনো না, আমি আছি তো, খাওয়া দাওয়ার সব জায়গা में रख दे लोग। जनवरी 12 तारीख को लड़की का शादी। अरे ওটা হবে, ওটা হবে। আমাদের এখানে জায়গা আছে, সেই স্কুল আছে, কমিউনিটি সেন্টার আছে, সেই সব জায়গায় রাখা হবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে করা হবে এবং আবার পুরো নির্মাণ করা হবে। এখানে এখন পর্যন্ত 100-র উপরে লোকের ঘর বাড়ি পড়েছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, আরো ডিটেল জানবো। অপর প্রতিনিধি বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেক, এখন কি অবস্থা? আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না? পকেট ফায়ার তো নিশ্চয়ই এখনো রয়েছে, কুলিং প্রসেস নিশ্চয়ই চলছে, কারণ যেভাবে আগুন লেগেছে এত সহজে তো পুরোটা বাগে আসছে না। দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, তারা প্রত্যেকে একবারকে স্বীকার করে নিয়েছেন কার্যত গোটা বস্তি এলাকাটাই ভস্মীভূত হয়ে গেছে, আগুনের কবলে চলে এসেছিল 120 থেকে 130টি বস্তি এবং 500 থেকে 600 মানুষের এই মুহূর্তে কার্যত সহায় সম্বলহীন অবস্থা। এই ঝুঁকিগুলি কার্যত একেবারে পুরোপুরি ছাই হয়ে গেছে পুড়ে। তবে যেটা এই মুহূর্তে আসার কথা বা বর্ষার কথা, সেটা হলো আগুন আপাতত নিয়ন্ত্রণে, যেটা তুমি বললে, এবং পকেট ফায়ার। এত বড় একটি জায়গা, 120 থেকে 130টি বস্তি এলাকা মানে খুব একটা ছোট জায়গা নয়, সেই জায়গায় পকেট ফায়ার থাকবে এটাকে ধরে নেওয়াই যায় এবং সেই জায়গাটায় যাতে আবার নতুন করে কোথাও আগুন না ছড়ায় সেই জন্য কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুলিং প্রসেস, যেটা আমরা বলি, কোনো জায়গায় আগুন লাগার পরে আগুন যখন নিয়ন্ত্রণে আসে তারপরে দীর্ঘ সময় ধরে কুলিং প্রসেস চলে, সেই কুলিং প্রসেস কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে 18টি ইঞ্জিন কাজ করছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজেই বলে গেলেন যে 18টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং সব থেকে বড় বিষয়, খালে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে, সেই পাম্প দিয়েও জল, যেহেতু যে বস্তি এলাকার পাশেই খাল, সেখান থেকেও জল নিয়ে কুলিং প্রসেস চলছে। তবে যেটা আরো সব থেকে বড় বিষয়, যে আগুন আরো ভয়ঙ্কর আকার নিতে পারতো এমনটাই দমকল মন্ত্রী জানিয়েছেন। তবে 17 থেকে 18টি ইঞ্জিনের চেষ্টায় যে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে সেটা বেশ ভয়াবহ আগুন, এটাই বলা যায়। এবং এই যে 120 থেকে 130টি ঝুপড়ি সেগুলি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, তাদের নতুন করে আবার ঘর বাড়ি তৈরি করে দেওয়ার একটা কথা। বিবেক, একটু জানতে চাইবো যে এখন যে কুলিং প্রসেস চলছে, এখন কটি ইঞ্জিন এই মুহূর্তে উপস্থিত রয়েছে? এখনো অব্দি 6 থেকে 7টি ইঞ্জিন তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপ ডাউন করে যাচ্ছে, অর্থাৎ জল শেষ হয়ে গেলে আবার জল ভরতে নিয়ে চলে যাচ্ছেন তারা এবং জল ভরে এসে আবারও তারা কিন্তু 6 থেকে 7টি ইঞ্জিন এভাবে ক্রমান্বয়ে তারা আপ ডাউন করে কিন্তু এখন। বিবেক, সঙ্গে থাকো। এখনো পর্যন্ত 6 থেকে 7টি ইঞ্জিন কাজ করছে, কুলিং প্রসেস চলছে, কিন্তু স্থানীয়রা রীতিমতো হাহাকার করছিলেন। তারা কি বলছেন স্থানীয়রা, দেখে। सबका घर है, सब गरीब लोग यहाँ पर ही था। जब आग लगा, बीच में आग लगा, बगल से बगल दमकल घर है, ऑफिस है, कम से कम तो दौड़ के आ सकते हैं, एक तो लगा, दो हम लोग पूरा बुझाने की कोशिश किया, तब तो यहाँ आग आ गया, तब आया दमकल। পনি একটাই জামাত আগুনটা লেগেছে, পনি একটাই, অনেক লেট, পুরো পুড়ে গেল। পরে 120 বাড়ি ছিল, যেহেতু 500-600 লোক বাস করতে এখানে, আমরা প্রথমে বাচ্চাদেরকে মাদেরকে বার করেছি, আমাদের বস্তি ছেলে টেনে টেনে। কিচ্ছু বাঁচিনি স্যার, কিচ্ছু বাঁচিনি। 1 ঘন্টা পরে এসছে দমকল গাড়ি। হ্যাঁ, পুরো ছাই তো স্যার, দেখুন না, পুরো ছাই। 120 ঘর স্যার, পুরো ছাই। স্থানীয়দের কথা শোনাচ্ছিলাম, 120টা ঘর সবটা পুড়ে ছাই। স্থানীয়রা বলছেন, বাসিন্দারা বলছেন। বিশ্বজিৎ রয়েছে, আমি বিশ্বজিতের কাছ থেকে একটু জানতে চাইবো এখনকার পরিস্থিতি। বিশ্বজিৎ, কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, কিরকম অবস্থা? এবং এই যে সবকিছু ছারখার হয়ে গেল, ভস্মীভূত হয়ে গেল, কিন্তু এরই মধ্যে একটা প্রাণহানির ঘটনা ঘটেনি, এটাই বোধহয় সব থেকে বড় রক্ষে। একদমই সেটাই সব থেকে আশার এবং যে খবর, যে এবং ভালো খবর যে কারো কোনো আঘাত বা ইয়ে ছিল না, অথচ
কলকাতা পুলিশ এবং পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তরের পক্ষ থেকে এখানে অ্যাম্বুলেন্সও রেডি করা ছিল। অর্থাৎ যেভাবে আগুন লেগেছিল তাতে সেই ভয়াবহ পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারত, সেই জন্য সমস্ত ব্যবস্থা মজুদ ছিল। কিন্তু সাধারণ বাসিন্দা যারা বস্তিবাসী তাদের একটাই প্রশ্ন যে ঠিক রাস্তার ওপারে দমকল কেন্দ্র, কিন্তু দমকলের আসতে দেরি এবং দমকলের সেই ঘটনাস্থলে পৌঁছে তাদের সেই জল দিয়ে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করতে বেশ কিছুটা দেরি হয়, এই অভিযোগ রয়েছে। কিন্তু একদিকে দেখতে হবে যে এর যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ যে ভৌগোলিক অবস্থানের কারণে এই দমকল উৎসস্থলে যেতে অনেকটা দেরি হয়েছে বলে দমকল সূত্রে জানা গেছে। কারণ জিজে খান রোড থেকে এই আগুনের জল দেওয়া সম্ভব নয়, অন্যদিকে ডিএনএ রোড যেটা সেখান থেকেও সরাসরি জল দেওয়া সম্ভব নয়, খাল পেরিয়ে পাইপ নিয়ে গিয়ে জল দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া শুরু করতে অনেকটা দেরি হয়েছে। অন্যদিকে বেলতলা ব্রিজ সেখান থেকে জল দেওয়া হচ্ছে, অর্থাৎ এই শেষ মুহূর্তে আমরা দেখছি যে জিজে খান রোডের পাশে যে বড় ক্যানেল সেই খালের থেকেও সাবমার্সিবল করে জল দেওয়া হচ্ছে। অর্থাৎ চারিদিকে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে দমকলকে। যদিও সাধারণ বাসিন্দাদের অভিযোগ যে একদম হাতের নাগালে দমকলকে চোখে দেখা যাচ্ছে দমকল কেন্দ্র, অথচ সেই দমকল কেন্দ্র থাকতে পুরো বস্তি কি করে পুড়ে গেল সেই প্রশ্নই করছেন। সেই অভিযোগ, সেই ক্ষোভ মন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা উগরে দিয়েছেন। এমনকি সংবাদ মাধ্যম যখন ছবি করতে যায় তখনও তারা সংবাদ মাধ্যমের উপরেও আক্রমণ করেছেন। অর্থাৎ সব মিলিয়ে যে এই ক্ষোভ, যে সাধারণ কাছে দমকল কেন্দ্র থাকতেও এতক্ষণ দেরিতে এবং এতক্ষণ আগুন একটা কোনো বাড়ি বাঁচানো গেল না, পুরো বস্তিটা কার্যত শ্মশানের মতন চেহারা এই মুহূর্তে, একেবারে ভস্মীভূত, আক্ষরিক অর্থেই যাকে বলে সেই ভস্মীভূত হয়ে গেছে, কোনো কিছু আর নেই, সর্বস্ব খুইয়ে। তবুও এই আগুনের লেলিয়ান শিখা থেকে তাদের জিনিসপত্র, তাদের সম্পত্তি, তাদের কিছু না কিছু বাঁচানোর জন্য একটা আপ্রাণ মরিয়া চেষ্টা, একটা অসম লড়াই তারা শুরু থেকে করে গেছেন। যখন দমকল আসেনি আমরা দেখতে পাচ্ছি বেলতলা ব্রিজের দিকে যখন দমকল কাজ করছে সেই মুহূর্তে উল্টো দিকে তারা একেবারে ক্যানাল থেকে জল নিয়ে জল ছিটিয়ে দিচ্ছেন। তারা চেষ্টা করেছেন, অসম লড়াই, তবু চেষ্টা করেছেন এবং কিছুক্ষণ আগে পর্যন্ত তারা সেই দমকলে তোমার কাছে। কিন্তু এই যে স্থানীয়দের মধ্যে যে ক্ষোভ, সেই সময় দমকল এত কাছে থাকায় কেন তারা এসে পৌঁছতে পারলেন না, তাদের যে ক্ষোভ, সেই সময়কার একটা বক্তব্য শোনাবো। অফিস সামনে থাকতে কেন আমাদের এত বরবাদ হলো? অনেকক্ষণ হচ্ছে, 8 ঘন্টা পরে এসছে, 8 ঘন্টা একটা ঘরে আগুন লেগেছে, তারপরে এখন এসছে বোঝাতে। এখন বোঝাতে বাচ্চা বুড়ো মানুষ রয়েছে, বাচ্চা গর্ভবতী মারা রয়েছে, সব পড়ে গেছে। একটা ডকুমেন্ট এক একটা পরিবারের মধ্যে 8 জন 10 জন কিচ্ছু পৌঁছাতে পারি না, একটা টাকার পারি না। দমকলের বিরুদ্ধে ক্ষোভ যে কেন দমকল সামনে থাকার পরও তারা এসে পৌঁছতে পারলেন না, ক্ষোভে ফেটে পড়েছিলেন এলাকাবাসী। কিন্তু কিভাবে এই আগুন লাগলো? বিবেক রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে, বিবেকের কাছ থেকে জানতে চাইবো। বিবেক, এখনো পর্যন্ত কি জানা গেল একটা ঘর, দুটো ঘর এভাবে ভস্মীভূত হয়ে গেল প্রায় 100রও বেশি ঘর? কিভাবে এই পরিস্থিতির সূত্রপাত হলো? আগুনটা লাগলো কিভাবে? এলাকার বাসিন্দা এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে প্রাথমিকভাবে যেটা জানতে পারছি যে সকাল দুপুর 1:20 থেকে 1:30 মধ্যেকার সময়ে কিন্তু আগুনটি প্রথম জানা গেছে, এরকমই মানে আগুনের লাগার ঘটনাটি প্রথম জানা যায় এবং তারা প্রথমেই বলছেন যে প্রথম নাকি একটি ঘর থেকে আগুন লেগেছিল। অনেকেই বলছেন তাদের মধ্যে, যদিও এখন অব্দি দমকল সূত্রে একেবারে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি যে কি কারণে আগুন লাগার আসল কারণ কি, তবে তারা প্রত্যক্ষদর্শী এবং বস্তির লোকজন যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে প্রথম একটি বাড়ি থেকে আগুন লাগে এবং তারা সন্দেহ করছেন অধিকাংশ লোকজনই যে রান্না করা হচ্ছিল দুপুরবেলার দিকে, সবাই রান্না বান্না করেন, বাড়িতে রান্না বান্না হচ্ছিল, সেখান থেকে কোনোভাবে আগুন লাগে। এবং যেহেতু এখন শুকনো মরশুম, শীতের মরশুম, শুকনো মরশুম, উত্তরে হাওয়া রয়েছে, তাতেই আগুন আরো হু হু করে ছড়িয়ে পড়ে এবং গোটা বস্তিটি যেহেতু একেবারে দাহ্য পদার্থ যেরকম কাঠ, প্যারা, প্লাস্টিকের ছাউনি, কিছু কিছু ক্ষেত্রে ফ্লেক্স, বাতিল ফ্লেক্স এইসব ছিল সেখানে, সেই সব দিয়ে গাড়িগুলি তৈরি হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে টিনের বাড়ি, কাঠের বাটাম দিয়ে তৈরি। সেই জায়গাতে কিন্তু আগুন খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে
দাহ্য পদার্থ যেহেতু এগুলি, সেগুলি খুব দ্রুততার সঙ্গে আগুন পুরোপুরি এলাকার উপরে ছড়িয়ে পড়ে। এবং দমকল সূত্রে যেটা বলা হচ্ছে, দমকল আধিকারিক এবং দমকল মন্ত্রী তারা প্রত্যেকে বলছেন যে তাদের কাজ শুরু করতে হবে দেরি হওয়ার। একেবারে এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, পকেট ফায়ার রয়েছে, কুলিং প্রসেস চলছে, অবশ্যই আমাদের নজর থাকবে।